জয়গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব বিভিন্ন পারিবারিক সমস্যা নিয়ে যারা হাঁসফাঁস করছেন তাদের জন্য আচার্যদেব দিলেন নতুন সমাধান। দেখুন, ফ্যামিলি কারো বড় হয়, কারো ছোট হয়, কিন্তু কেউ ধনী হন, কেউ মধ্যবিত্ত, আবার কারো নুন আনতে পান্তা ফুরায়। তবুও মানুষের সমস্যা রয়েইছে। ধনী লোকেরও সমস্যা রয়েছে, তার রয়েছে বিভিন্ন রকমের রোগ জ্বালার চিন্তা, টাকা পয়সার চিন্তা। আর যা নুন আনতে পান্তা ফুরায় তার অবস্থার কথা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। যার ফ্যামিলি অনেক বড়, তাদেরও পারিবারিক বিভিন্ন সমস্যায় তারা জর্জরিত। কিভাবে চলবে এই সংসার? আবার যদি হয়ে যায় মনোমালিন্য, তাহলে আর কথাই নেই। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা প্রত্যেকে সংসার করছি ঠিক কথাই, কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যায় আমরা জর্জরিত। কেউ শান্তিতে নেই, কেউ সুখে নেই, কারো না কারো একটা মনে দ্বন্দ্ব চলছে। তার জন্য আচার্যদেবের কথাগুলোকে একটু আপনারা যদি ফলো করেন, এই সমাধানগুলোকে যদি নিজের করে নেন, তাহলে আশা করি সমস্যায় জর্জরিত হলেও তার সমাধানের সূত্র অবশ্যই আপনার মাথায় আসবে। আজকে এই নিয়েই কিছু কথা আমরা আলোচনা করব। সংসারে তুচ্ছাতি তুচ্ছ জিনিসগুলোকে নিয়েও হতে থাকে হট্টগোল, আর এগুলোই আমাদের শান্তিকে বিঘ্ন করে, মনের যে একটা আরাম সেটাও নষ্ট করে। মনে যদি আরাম না থাকে, ধৈর্য না থাকে, শরীরেও শক্তিটা ধীরে ধীরে কমতে থাকে। তাহলে আজকে আমরা আলোচনা করে নেব। নিবেদন প্রণাম চলছেই। কারো নিবেদন পারিবারিক, কারো সামাজিক, কারো অর্থনৈতিক, আবার কেউ মন্দির সম্পর্কিত নিবেদন করে থাকেন। এক দাদা এসেছেন, তারা কিছু লোক বেশ সক্রিয়ভাবে ইষ্টকর্মের সাথে যুক্ত, কিন্তু কিছুদিন ধরে তাদের কাজের গতি ক্রমশ কমে আসছে। তিনি নিবেদন করলেন, আমরা একসাথে কাজ করি, অথচ কোনো কাজে উৎসাহ পাচ্ছি না। উত্তরে আচার্যদেব বললেন, একটা সহজ উপায় হলো একে অপরের প্রশংসা করা শুরু কর। এটা শুধু ওই ইষ্টকর্মের সাথে যুক্তর জন্যই নয়, সংসারের জন্য। সংসারে যখন খুব বেশি মনোমালিন্য হচ্ছে, ঝগড়া অশান্তি হচ্ছে, কথা কাটাকাটি করে লাভ নেই, একে অপরে হিংসায় পরিপূর্ণ। এক কাজ করুন, সত্যি এই প্রশংসা নামক কথাটা ঠাকুর বারবার ইউজ করতেন। একদিন ঋত্বিক দাদাও বলছেন যে পিছিয়ে থাকবে না, তার বারবার প্রশংসা করবি, তাহলে সে উৎসাহ পেয়ে সামনের দিকে এগিয়ে যাবে। কোনোদিন তার সামনে বলিস না যে তুমি পিছিয়ে আছো, তোমার দ্বারাই কিছু হবে না, বরং তার প্রশংসা করবি। এইভাবে প্রশংসা নামক কথাটি আমরা বারংবার সব জায়গায় প্রয়োগ হতে শুনি। নিশ্চয়ই এর কিছু ব্যবহার আছে যা আমরাও আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করলে এর থেকে উপকার পাবই পাবো। সামান্য তুচ্ছ কাজের ক্ষেত্রেও এটা করো। উল্টো দিকের মানুষটার প্রশংসা করা শুরু করো, দেখবে সেও তোমার কাজের প্রশংসা করবে। পরস্পরের প্রশংসা করলে হারিয়ে যাওয়া উৎসাহটা আস্তে আস্তে ফিরে পাবে। এটা ভালো না, ওটা ভালো না, এটা এরকম, ওটা এরকম, এই চিন্তায় মনের চারপাশকে সংকুচিত করে তোলে। একবার প্রশংসা করা শুরু করে দেখো, প্রথম না হয় একটু মিথ্যাই প্রশংসা করবে। মিথ্যা প্রশংসা করতে করতে দেখবে মুখ দিয়ে একদিন সত্যিই প্রশংসা বেরোচ্ছে। সত্যিই তাই। দাদা কিছুক্ষণ মুগ্ধ হয়ে শুনছেন, এরপর বলেন, আগে আমার পারিবারিক কিছু সমস্যা আছে। আচার্যদেব বলছেন, এতক্ষণ আমি যা বললাম সেটাই তো যা কিছু ব্যক্তিগত সমস্যার পেছনের কারণ। এই কথাগুলো শুধু তোমার ব্যক্তিগত সমস্যার উত্তর নয়, এখানে চারপাশে যতগুলো মানুষ শুনছে সকলের জন্য, আপনার জন্য আর আমারও জন্য, সকলেরই ব্যক্তিগত সমস্যার উত্তর। দাদাটি তখন বিনয়ী হয়ে বললেন, আপনি তো অন্তর্যামী, তাই? আচার্যদেব বললেন, একা আমি অন্তর্যামী নই, এখানে যারা আছে সবাই অন্তর্যামী হতে পারে। আসল কথা হলো কর্ম কিন্তু আমাদের প্রত্যেককে করতে হবে। আমাদের সংসারে রোগ জ্বালা, অভাব, অশান্তি, শোক, দুঃখ সব কিছু আছে। কার ঘরে নেই বলতে পারবেন?
তা বলে কি আমি আমার ঠাকুরকে দূরে সরিয়ে দেব? না আমি আমার কর্ম থেকে আমি দূরে সরে যাব? না ঠাকুরকে সরাবো, না কর্ম থেকে নিজেকে কর্ম থেকে নিজে সরে আসবো। কর্ম আমাদের প্রত্যেকটি লোককেই করতে হবে। কর্মকে বাদ দিয়ে জীবনে কোথাও কোনো অন্তর্যামী বলে কোনো কথা নেই। এখানে বাস্তব কথা বললেন আচার্যদেব। তুমি তোমার জীবনের ত্রুটিগুলোকে, ভুলগুলোকে একটু একটু করে ঠিক করবে। কেন করবে? কারণ তিনি তোমাকে এরকমটা চান বলে। এটাই তো সব থেকে সহজ আর মূল কথা। সংসারে থাকলে সকলেরই ব্যক্তিগত দুঃখ, কষ্ট, ছোটোখাটো পাওয়া না পাওয়ার গল্প আর বেদনা থাকবেই। সবার আছে, তোমার যেমন আছে আমারও থাকবে। কে বলল আমার নেই? ঠাকুরেরও ছিল। শ্রীরামচন্দ্র ভগবান, তার কি কষ্ট ছিল না? জঙ্গলের মধ্যে স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছে রাবণ, তিনি দৌড়াচ্ছেন চারিদিকে, সীতা কই, সীতা কই। তিনি তো অন্তর্যামী। তাহলে গল্পটা এরকম না হয়ে রামচন্দ্র তো চোখ বুঝেই বলে দিতে পারতেন যে তার সব কিছু। অন্তর্যামী মানে এরকম নয়। অন্তর্যামী মানে তার অর্থটা হলো, ধরো একটা আলমারির ভিতরে অনেক জিনিসপত্র আছে, আর সেই সবগুলো আগোছালো এলোমেলো, এটার ওপর এটা, ওটার ওপর সেটা, এরকম হয়ে আছে। এই এলোমেলো আলমারির দরজা তুমি প্রতিদিন খুলছো, প্রতিদিন বন্ধ করছো, কিন্তু কিছুতেই ভিতরটাকে গুছিয়ে উঠতে পারছো না। এবার ধরো তুমি যার কাছে এই আলমারির দরজা খুলে ধরলে, সে এটাকে সম্পূর্ণভাবে গুছিয়ে দিল, সেই হলো অন্তর্যামী। সেই হলো অন্তর্যামী। বাহ, কত সুন্দর কথা! এমনভাবে আগে কেউ বোঝাননি। বলুন, বুঝিয়েছেন আচার্যদেব। কিন্তু মানে আমার খুব ভালো লাগছে এটা পড়তে, আর আপনাদের বলতেও ভালো লাগছে। সত্যি অন্তর্যামী মানে এই। তাহলে অন্তর্যামী সে যে তোমার মনের ভেতরের আগোছালো সবটাকে গুছিয়ে দিতে পারে, শুধুমাত্র একটা গল্পে। কিন্তু কর্ম তোমাকেই করতে হবে। দেখেছো না, যুগে যুগে ভগবান এসেছেন, তাদের কর্ম করে গিয়েছেন। রামচন্দ্র তো বলে দিতে পারতেন সীতা ওখানে রয়েছে, নিয়ে এসো। না, তিনি সীতাকে খুঁজছেন, যুদ্ধ করতে হয়েছে তাকে। তাই সংসারে যখন আমি এসেছি, এই দুঃখ কষ্ট সব কিছুর সাথেই আমায় লড়াই করতে হবে। আচার্যদেব এমনিভাবে বিভিন্ন কোণ থেকে জীবনে লুকিয়ে থাকা অজানা গল্প তুলে ধরেন। ঘটনা বা গল্প মানুষের মাথায় থাকে, জীবনের সংঘাতের মধ্যে পড়েই সেই ঘটনা বা স্মৃতি তাকে পরিস্থিতিকে মোকাবিলা করার প্রেরণা যোগায়। তাই বুঝি কথায় আছে, উপদেশের চেয়ে উদাহরণ শ্রেষ্ঠ। তাহলে আপনারা দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি আচার্যদেব বিভিন্ন কথা বলছেন। তার মধ্যে বলছেন আমাদেরকে কর্ম করতে। আমাদের মধ্যে যে যে ভুলগুলো আছে, সেই ভুলগুলো আমাদেরকেই তুলে ধরতে হবে। কোথায় আমার ভুল আছে? অনেকে ভুল করে নিজে মানতে চান না, সেটা সব থেকে তার বড় দোষ। জেনে রাখবেন, যে আত্মবিশ্লেষণ করতে জানে না, সে কিভাবে আত্মসংশোধন করবে? তাই নিজেকে আগে বিশ্লেষণ করে দেখা উচিত। তো কোথায় ভুল, কেন ভুল, আমার একটা উদ্দেশ্য থাকবে যে আমি নিজেকে নিখুঁতভাবে তৈরি করব। আর এই নিখুঁতভাবেই তৈরি হওয়াটাই আমার একমাত্র সংশোধন হবে। আর আমি যার, তিনি আমাকে নিখুঁতভাবেই দেখতে চান। আমি যাতে নিখুঁত হই, আমার কাজগুলো যাতে প্রত্যেকটা নিখুঁত হয়, এইভাবেই তিনি চান। তাই সব সময় আমাদেরকে বাস্তবে একটা জিনিস দেখতে হবে যে আমার ভুলটা কোথায়, আমার গলদ কোথায়। মনে একটু মাত্র, বিন্দুমাত্র যদি গলদ জমে থাকে, তা কিন্তু আস্তে 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 বিরাট বিস্তার লাভ করবে। তখন নিজেও আমরা নিজেকে সামলাতে পারবো না। তাই আচার্যদেবের এই কথাগুলোকে একবার ভেবে দেখুন। পারিবারিক যে কোনো সমস্যা হোক, আচার্যদেব একটা ছোট্ট বাস্তব কথা বললেন। যার চেয়ে ভালো সমাধান আর কোথাও আপনি পাবেন না, সেটা হচ্ছে প্রশংসা শুরু করা। প্রশংসা করুন প্রত্যেকের। সংসারে অনেক কিছু আছে। খুব সামনাসামনি রিসেন্ট ঠাকুরবাড়ি যাওয়ার সৌভাগ্য আমার হয়নি, তবে বেশ কয়েকদিন আগে আমি ঠাকুরবাড়ি গিয়েছিলাম। তো সেখানে এক শাশুড়ি মা আচার্যদেবের কাছে বসে নিবেদন করছেন তার বৌমায়ের কথা। ওই মা বলছেন একটু বয়স হয়ে গেছে, ওই 55-50 মতো বয়স। বলছেন তিনি নতুন বৌমা করবেন, তার আশীর্বাদ চাইছেন আচার্যদেবের কাছে, মানে নতুন ছেলের নতুন বিয়ে দিবেন। আচার্যদেব বলছেন, নিজে ঠিক আছো তো? নিজে চাইছো তো? তুমি যেভাবে গ্লাসটা রাখছো, তোমার বৌমা এসে তুমি হয়তো সোজা করে রাখবে, সে করবে উপর।
তুমি হয়তো চামচটা ওখানে রেখেছো, সে চামচটা এখানে রাখবে। এগুলো ছোট ছোট ভুলগুলোকে মেনে নিতে পারবে তো? তাহলে তুমি ছেলের বিয়ে দিও, আর না হলে আগে নিজে নিজে তৈরি হও। বুঝতে পারছেন কোথাকার কথা কোথায় তিনি বলছেন? কারণ আমরা দেখেছি শাশুড়ি আর বৌমায়ের সম্পর্কটা ঠিক ভালো নয় কোনো ঘরেই। কারণ কি, বৌমা বৌমা, মেয়ে নয় বৌমা। কারণ বৌমার কোনো কাজই শাশুড়ি মা পছন্দ করছেন না, কারণ শাশুড়ি মায়ের মতো নয়। কিন্তু বৌমাকে যদি আমি শিখিয়ে দিই এবং আমার কাজটাই তাকে নিখুঁতভাবে করায়, সে অবশ্যই শিখবে। কিন্তু তার কাজটাকে নিয়ে খুঁত ধরে আমি যদি তার দোষগুলোকে কুড়োতে থাকি, তাহলে কিন্তু আমার বৌমা কখনো সংশোধন হবে না, বরং আমারই পেছনে লাগবে। তারই জন্য আচার্যদেব এত বড় কথা বললেন যে তুমি যে কাজটা করছো, তোমার বৌমা এসে সে কাজটা তোমার উল্টো করবে, কিন্তু সেটাকে মেনে নিয়ে তোমাকে শুধরাতে হবে। তাহলে যদি তুমি পারো তবেই ছেলের বিয়ে দিও। তাহলে এত সুন্দর সমাধান। ঠিক এইভাবে একটা আলমারির উদাহরণ দিলেন, যে আলমারিটা এলোমেলো, প্রতিদিন তুমি দরজা খুলছো বন্ধ করছো, কিন্তু যে আলমারিটা খুলে সম্পূর্ণ বাগিয়ে দিতে পারে তার কাছে তোমাকে যেতে হবে, সেই হচ্ছে অন্তর্যামী। তো এইভাবে আমরা এত উদাহরণ পেয়ে এখন আমরা যদি এই প্রশংসা নামক কথাটা বাস্তবে সব জায়গায় প্রয়োগ করে থাকি, আশা করি আমাদের কোনো রকম কোথাও ঝগড়া হবে না। পারিবারিক ঝগড়া, পারিবারিক দ্বন্দ্ব, পারিবারিক যে কোনো ব্যক্তিগত সমস্যার প্রত্যেকটির সমাধান দিলেন বর্তমান আচার্যদেব। এবং লাস্টে কথাও বলে দিলেন যে সত্যি সত্যি তোমাকে যে তোমার যে কেবলমাত্র তোমারই সমাধান দিচ্ছি এমন না, এখানে যতগুলো মানুষ আছে সব শুনছে। আর এই যে আলোচনা পত্রিকা 2025-এর 4 এপ্রিলে যারা পড়েছেন এই পারিবারিক সমস্যার কথা, তাদের প্রত্যেকের জন্য একই সমাধান আচার্যদেবের বলা, এই সমাধান। তাই পারিবারিক দ্বন্দ্বে যারা ভুগছেন, পরিবারে যাদের মনোমালিন্য, যারা নিজের ভুলটাকে নিজে ধরতে পারছেন না, তাদের জন্য এই সমাধান। আশা করি আপনাদের এই আলোচনা খুব ভালো লাগবে, কারণ এটা খুব কাজের কথা। সুন্দরভাবে সমাধান দিয়েছেন আচার্যদেব ঠাকুরের। আমরাও ঠাকুরের হয়েছি, তাই ঠাকুরেরই প্রত্যেকটা সমাধান আমাদের কাছে আসল সমাধান। তার সমাধানকে বিশ্লেষণ করে দেখার মতো কোনো কুবুদ্ধি যেন আমাদের মনের মধ্যে না আসে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ঠাকুরের হন এবং ইষ্টকর্মের সাথে যুক্ত হন। জয় গুরু।